আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু ব্যবস অ্যাকাউন্টিংয়ের যে প্রথম ধাপ যেটা হচ্ছে যে বুকস অফ অরিজিনাল এন্ট্রি, যাকে জার্নাল বলা হয়, এটা নিয়ে কিছু কথা বলবো। কীভাবে ডেবিট ক্রেডিট ঠিক করতে হয়, কীভাবে এন্ট্রিগুলো ঠিক করতে হয়, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, কিছু ট্রানজ্যাকশান। কারণ অ্যাকাউন্ট তো লিপিবদ্ধকরণের মাধ্যমে হয়, তাই অ্যাকাউন্ট হওয়া প্রতিটা জিনিসেই লিপিবদ্ধ করতে হয়, প্রতিটা জিনিসেই অ্যাকাউন্টসে বুক করতে হয়। তাহলে কিছু জার্নাল মাধ্যমে প্রাইমারি বুক যেটা বলা হয় জার্নাল। যে আমি সে এখানে করিম ব্যবসা শুরু করলো, করিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 5 লাখ, 5 লাখ টাকা দিয়ে করিম ব্যবসা শুরু করলো। এন্ট্রিটা কী হবে তাইলে? এখানে আমরা জানি এখানে ক্যাশটা হচ্ছে কি, ক্যাশটা হচ্ছে সবসময় ক্যাশ এখানে ব্যবসার মধ্যে ঢুকছে, ব্যবসার মধ্যে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট। কারণ অ্যাসেট হিসেবে ক্যাশ অ্যাসেট, আর ক্যাপিটালটা দায় হিসেবে আসছে। ক্যাপিটাল সবসময় ক্রেডিট হয়, এটা সবসময় মনে রাখতে হবে, ক্যাপিটালটা সবসময় ক্রেডিট হয়। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 5 লাখ টাকা, being the amount received as cash for against capital. দেন ফার্নিচার ক্রয় করা হলো, পারচেস ফার্নিচার ফর ক্যাশ টাকা 70,000, 70,000 টাকা দিয়ে নগদে ফার্নিচার বা আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে কী হবে, এন্ট্রিটা কী হবে এখানে? ফার্নিচার কি, ফার্নিচার ব্যবসার মধ্যে আসছে, বিনিময়ে কী হয়েছে, নগদ চলে গেছে, ক্যাশ চলে গেছে। তাহলে দুইটা সবসময় ডবল এন্ট্রি, দুইটা পক্ষ থাকে। একটা হচ্ছে ফার্নিচার ব্যবসার মধ্যে আসছে, আর চলে গেছে কি, ক্যাশ চলে গেছে। একটা সম্পত্তি আসছে, আরেকটা সম্পত্তি চলে গেছে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যেটা আসছে সেটা ডেবিট, সেই সম্পত্তি ব্যবসার জন্য আসছে ফার্নিচার, সেটা ডেবিট। আর যে সম্পত্তিটা চলে গেছে, ক্যাশ চলে গেছে, ক্যাশটা ক্রেডিট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। যদি আমি ন্যারেশন বলি, বিং দ্য অ্যামাউন্ট পেইড ফর পারচেসিং ফার্নিচার অ্যাজ ক্যাশ। এখন যদি বলা হয় যে পারচেসড গুডস ক্যাশ টাকা 1,05,000, ব্যবসা করতে গেলে তাকে জিনিস কিনতে হয়, জিনিস বিক্রি করবে, কে কিনবে বিক্রি করবে। তাহলে একটা কথা মনে রাখতে হবে যে পারচেস সবসময় ডেবিট, পারচেস সবসময় ডেবিট। তাহলে কি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, কী চলে গেল আমার, ক্যাশ চলে গেছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1,05,000 টাকা বা 1,05,000 টাকা টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর কারণ ক্যাশ চলে গেছে ব্যবসা থেকে, ব্যবসা থেকে চলে গেলে সম্পত্তি ক্রেডিট হয়। ব্যবসা পারচেস সবসময় ডেবিট, সেলস সবসময় ক্রেডিট। পারচেস সবসময় ডেবিট, সেলস সবসময় ক্রেডিট। এগুলো একটু কিছু জিনিস একদম মাথার মধ্যে ঢুকে রাখতে হবে। তারপর আসি, আমি নগদে বিক্রি করলাম 30,000 টাকা, সোল গুডস ফর ক্যাশ টাকা 30,000 টাকা। তাহলে কী আসবে, সেলস সবসময় ক্রেডিট, আর কী আসছে, আমার ক্যাশ টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 30,000। কারণ নগদে পণ্য বিক্রি করা হলো, তো বিং দ্য গুডস সোল্ড অ্যাজ ক্যাশ 30,000 টাকা। আচ্ছা, এখন যদি বলা হয় যে পারচেস গুডস ফ্রম ওয়াই, পারচেস গুডস ফ্রম ওয়াই, তাহলে এখানে আমি ওয়াই যখন বলছে, তাহলে আমি বাকিতে কিনছি, নগদে কিনি নাই। তাহলে পারচেস সবসময় ডেবিট, তাহলে কিন্তু এখানে ক্রেডিট কী হবে, ওয়াইটা শেষ পর্যন্ত এটা পাওনাদার হিসেবে থাকবে। আমি যখন টাকাটা পরে পেমেন্ট করতে হবে, সে ক্রেডিটর হিসেবে তাকে তো এখানে নাম লিখবো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট ক্রেডিট। এখন যদি বলছে সোল গুডস টু রাহুলের কাছে 70,000 টাকার পণ্য বিক্রি করা হলো, সবসময় বলছি সেলস ক্রেডিট। তাহলে কী বিক্রি করছি, রাহুলের কাছে, নগদে না, এখানে বাকিতে বিক্রি করা হয়েছে। তার মানে নামটা কে রিসিভ করছে, কে, রাহুল এখানে বেনিফিটটা নিচ্ছে, রাহুলের কাছে পণ্য বিক্রি, রাহুল পণ্য রিসিভ করছে। তাহলে রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 70,000 টাকা। তাহলে বিং দ্য অ্যামাউন্ট গুড সোল্ড, বিং দ্য অ্যামাউন্ট ক্রেডিটেড, বিং দ্য গুড সোল্ড টু রাহুল এগেনস্ট ফর ক্রেডিট, অন ক্রেডিট বা ফর ক্রেডিট, বাকিতে পণ্য বিক্রি করা হলো রাহুলের কাছে। অফিসের জন্য স্যালারি পরিশোধ করা হলো, পেড স্যালারি টাকা 40,000 টাকা। অফিস চালাতে গেলে স্টাফ রাখতে হয়, লোকজন রাখতে হয়, তাহলে এটা স্যালারি টাকা দিতে হয় মাস শেষে। তাহলে এখানে কী হবে, স্যালারি কি, খরচ, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি খরচ, এটা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে স্যালারি খরচ সবসময় ডেবিট।
আর তাহলে কী হবে, চলে গেল কি আমার ব্যবসা থেকে ক্যাশ টাকা চলে গেল। ব্যবসার হিসাব রাখতেছি আমি, ব্যবসা থেকে ব্যবসার খরচ, ব্যবসা স্যালারিটা ব্যবসার খরচ, খরচ সবসময় ডেবিট, আর চলে গেল কি ক্যাশ, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ নগদে স্যালারি বাবদ টাকা পরিশোধ করা হলো, বিইং দ্য অ্যামাউন্ট পেইড অ্যাজ এগেনস্ট স্যালারি। তারপর যদি বলা হয় যে ওয়াইকে পেমেন্ট করা হলো, ওয়াইকে পেমেন্ট করছি, ওই যে ওয়াই থেকে আমি যে জিনিস পণ্য কিনছিলাম, ওয়াই থেকে যে পণ্য কিনছিলাম ওয়াইকে পেমেন্ট করছি, ওয়াই তাহলে কী হবে, ওয়াই রিসিভ করছে, ওয়াই ডেবিট কি চলে গেছে ব্যবসা থেকে ক্যাশ টাকা চলে গেছে, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট সে 50,000, কারণ ওয়াইকে নগদ পরিশোধ করা হলো। এখন যদি বলো যে রাহুলের থেকে 40,000 টাকা পাওয়া গেল, রিসিভ ক্যাশ ফ্রম রাহুল টাকা 40,000, তাহলে কী হবে, ব্যবসার মধ্যে কী আসছে, ক্যাশ টাকা আসছে, ক্যাশ টাকা আসছে, ক্যাশ টাকা ডেবিট একটা পাইলাম, কার থেকে পাইছি, রাহুলের থেকে, ওই যে রাহুলের কাছে আমি পণ্য বিক্রি করছিলাম, এখন রাহুলের থেকে টাকা পাওয়া গেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাহুল ক্রেডিট, কারণ রাহুল টাকাটা পেমেন্ট করছে, ক্যাশটা ব্যবসার মধ্যে আসছে, ক্যাশটা ডেবিট, আর রাহুলের থেকে পাইছি বলে রাহুল সবসময় রাহুল ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাহুল অ্যাকাউন্ট 40,000 টাকা। আমি এখন যদি বলছি রিসিভ চেক টাকা 30,000 ফ্রম রাহুল, এখন রাহুলের থেকে আমি 30,000 টাকার চেক পেলাম, চেকটা পেয়ে আমরা কী করি, চেকটা পেয়ে সাধারণত আমরা ব্যাংকে জমা দিই, তো নগদে রাখি না, ব্যাংকে জমা দিই, তাহলে ব্যাংক পেয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর কি পেয়েছে, কার থেকে পেয়েছি, রাহুলের থেকে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রাহুল অ্যাকাউন্ট 30,000 টাকা, কারণ রাহুলের কাছ থেকে ব্যাংক চেক বাবদ পাওয়া গেল 30,000 টাকা। এখন যদি বলছে ব্যবসা করতে গেলে তাকে মেশিনারি কিনতে হয়, বট মেশিনারি ফর ক্যাশ 75,000, 75,000 টাকার যন্ত্রপাতি কিনা হলো, তাহলে এখানে মেশিন কি, এটা অ্যাসেট, ব্যবসার মধ্যে একটা অ্যাসেট আসছে, অ্যাসেট সবসময় ডেবিট, অ্যাসেট সবসময় ডেবিট, আর কি চলে গেছে, ক্যাশ টাকা চলে গেছে টু ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 75,000 টাকা। এখন যদি বলা যায় কমিশন পাওয়া গেল, কমিশনটা নগদে পাওয়া গেল, রিসিভ কমিশন টাকা 6,000, কমিশনটা কি, কোনো কাজ করে দিচ্ছে বা কোনো পণ্য বিক্রি করে দিচ্ছে, এজেন্সি হিসেবে বিক্রি করছে, সেই কমিশনটা যদি পাওয়া গেছে, কমিশনটা ইনকাম, কমিশন যদি পেমেন্ট করতে হয় কমিশনটা ডেবিট, কাজ করতে গেলে যদি দিতে হয় তাহলে ডেবিট, আর যদি পাওয়া গেছে তাহলে কমিশনটা ইনকাম, ইনকাম সবসময় ক্রেডিট, কী পাওয়া গেছে, কীভাবে পাওয়া গেছে, ক্যাশে পাওয়া গেছে, নগদে পাওয়া গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট সে 6,000 টাকা, কারণ কমিশন বাবদ নগদে পাওয়া গেল। এখন যদি বলতো অফিস ব্যবসা চালাতে গেলে তাকে অফিসের খরচ বা অফিস ভাড়া দিতে হয়, পেড রেন্ট ফর অফিস, অফিসের বাবদ অফিসের জন্য ভাড়া, অফিসের ভাড়া পরিশোধ করা হলো 25,000 টাকা, তাহলে এখানে কী হবে, রেন্টটা খরচ, যেহেতু টাকা রেন্টটা খরচ, ব্যবসা করতে গেলে তাকে রেন্ট দিতে হয় প্রতি মাসে মাসে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কী চলে গেছে টাকা, ক্যাশ চলে গেছে, তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 25,000 বিইং দ্য অ্যামাউন্ট পেইড ফর ক্যাশ, এটা আমি ন্যারেশন হিসেবে লিখতে পারি, কারণ নগদে রেন্ট বাবদ ভাড়া বাবদ পরিশোধ করা হলো। এখন যদি এমন হয় যে আমি ভাড়াটা চেকে পেমেন্ট করছি, যে পেইড রেন্ট বাই চেক ফর টাকা 25,000 টাকা, এটি যদি আমি ব্যাংকে চেকে পেমেন্ট করি, তাহলে চেকটা কোত্থেকে যাবে, ব্যাংক থেকে, চেকটা কোত্থেকে পেমেন্ট করতে হবে, ব্যাংক থেকে, রেন্টটা কি ব্যবসার খরচ, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে যাবে টাকাটা, আমি চেক দিছি, ব্যাংকের আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কারণ এখানে ব্যাংকের মাধ্যমে নগদ যাবে না, ব্যাংক থেকে টাকাটা চলে যাবে, ব্যাংকের অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে, রেন্ট সব ডেবিট হবে, কারণ চেক মারফত ভাড়া পরিশোধ করা হলো। এখন যদি হয় যে আমি ব্যাংকে জমা দেওয়া হলো 40,000 টাকা, ডিপোজিটেড ক্যাশ টু ব্যাংক অ্যাকাউন্ট, ডিপোজিটেড মানে জমা করা হলো টু ক্যাশ জমা করা হলো টু ব্যাংক, ব্যাংকে জমা করা হলো, নগদ জমা করা হলো 40,000 টাকা, ব্যাংকে নগদ জমা করলো, তাহলে কে পাইছে, কে এখানে বেনিফিটটা পাইছে, কে, ব্যাংক, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বাড়বে, ব্যাংক রিসিভ করা হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কী চলে গেছে,
ক্যাশ টাকা চলে গেছে অফিসের বাক্স থেকে, অফিসের খরচ থেকে টাকাটা চলে গেছে। তাহলে কী হবে, একটা ক্যাশ চলে গেছে, অ্যাসেট চলে গেছে, ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট টু, আর কে পাইছে, কে, ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, এমন যে অফিস খরচের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হলো, তাহলে কী হবে, ব্যাংক দিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট কমে যাবে, ব্যাংক ক্রেডিট, আর এখানে আসছে কি, টাকাটা আসছে ক্যাশ, কোথায়, কি, অফিসে ক্যাশ বক্সে টাকাটা আসছে, ক্যাশটা পাইছি, ক্যাশটা সম্পত্তি হিসেবে, আর ব্যবসা আসছে, ক্যাশটা ডেবিট হবে, আসছে কোত্থেকে, ব্যাংক থেকে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন। আমি সামনে আর একটু দীর্ঘ আলোচনা করব, তখন আমি কিছু প্র্যাকটিক্যালও দেখাবো। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমি একটু হয়তো বুঝে আরেকটু এই লেভেলটি ডিসকাস করতে পারতাম, সেটা হয়তো বিরক্তিকর হয়ে যাবে। সবাই ধৈর্য সহকারে শোনার জন্য, প্যাশেন্সের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হিয়ারিং, থ্যাংক ইউ ফর গিভিং মি প্যাশেন্স। হ্যাঁ, ওকে, আশা করি ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, তারা আশা করি আমি সামনে আরও উৎসাহিত হব, আরও কিছু নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসবো। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটুকু অর্জন করছি সেটুকু আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা রাখি। আশা করি এটা বাচ্চারা যারা আছে, যারা স্কুল কলেজে পড়তেছে, তাদের কাজে লাগবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।